श्रीमान सुरेंद्र शेखर राय। धन्यवाद अध्यक्ष जी। मैं वंदे मातरम संगीत की जो चर्चा आज शुरू हुआ यहाँ राज्यसभा में, इसके बारे में जरूर बोलूँगा, लेकिन पहले हमने आज बहुत दर्द महसूस कर रहा हूँ, क्योंकि कल देर रात तक मैंने सुना लोकसभा में वंदे मातरम का जो चर्चा हुआ, तो हमें उम्मीद थी कि आप सुबह जिस बातों से वंदे मातरम को इंट्रोड्यूस किया चेयर से, उसको मानते हुए हम लोग वंदे मातरम पर चर्चा करेंगे। लेकिन अफसोस की बात यह है कि एक ऐसा माहौल पैदा हो गया कि मेरे मन में जो कुछ भी था वो थोड़ा तितर बितर हो गया। ये दुख की बात है कि हम अलग अलग विचारधारा से है, सब पार्टी बोलेंगे, अपने विचारधारा की ऊपर निर्भर करके बोलेंगे, लेकिन ऐसा कुछ नहीं बोलना चाहिए किसी को भी कि वंदे मातरम संगीत का अपमान हो। तो मैं शुरू करता हूं। मैंने पहले ही इत्तला दिया कि मैं बांग्ला में बोलूंगा, फिर बीच बीच में हिंदी में भी बोलूंगा। आदरणीय अध्यक्ष जी, 1872 সালের শরৎকালের এক সন্ধ্যায় শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে বঙ্কিম চট্টোপাধ্যায় যাচ্ছিলেন তার পৈতৃক বাড়ি নৈহাটির কাঁঠালপাড়ায় ছুটি কাটাতে, কারণ তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সেই সময়। সাহিত্য সাধনার পাশাপাশি তিনি সরকারি চাকরি করতেন। ট্রেনে যেতে যেতে জানলা দিয়ে উন্মুক্ত প্রান্তরে তিনি চেয়ে দেখলেন অপূর্ব প্রাকৃতিক শোভা। আকাশে পূর্ণ শশী, শুভ্র জ্যোৎস্নায় প্লাবিত হচ্ছে শস্য শ্যামলা প্রান্তর, বিকশিত পুষ্প সৌরভে মথিত হচ্ছে প্রকৃতি, আন্দোলিত হচ্ছে সুশীতল মলয়ে। মাতৃভূমির এই অপরূপ রূপে মুগ্ধ বঙ্কিমের হৃদয়ের তন্ত্রে বেজে ওঠে সঙ্গীতের ঝঙ্কার। অস্ফুট কণ্ঠে তিনি উচ্চারণ করলেন বন্দে মাতরম। এই কথাগুলি আমার লেখা। আজ থেকে 25 বছর আগে আমি বন্দে মাতরমের ওপর একটি প্রবন্ধ লিখেছিলাম, একটি কাগজে বেরিয়েছিল, তার থেকে আমি উল্লেখ করলাম। বাড়ি ফিরে বঙ্কিমচন্দ্র লিখতে বসলেন, তখনও তার মনে তিনি গুনগুন করছেন। লিখলেন বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এই কিছুদিন বাদে তিনি যে পত্রিকা সম্পাদনা করতেন বঙ্গদর্শন, সেই দপ্তরে উনি বসে আছেন। প্রেস ম্যানেজার এসে বললেন, কাগজে খানিকটা জায়গা খালি রয়েছে, একটা কিছু লেখা দিন, আমি তাতে এটা দেব। তখন উনি বন্দে মাতরম কবিতাটি দিলেন। তো প্রেস ম্যানেজার বললেন যে এটা কবিতাটা মন্দ হয়নি। বঙ্কিমচন্দ্র বিরক্ত হয়ে কাগজটা ফেরত দিয়ে টেবিলে রেখে দরজায় রেখে দিলেন, ড্রয়ারে রেখে দিয়ে বললেন এটা ভালো না মন্দ তুমি এখন বুঝবে না, পরে বুঝবে, তখন আমি জীবিত নাও থাকতে পারি। তো 1975 সালের বঙ্গদর্শন পত্রিকায় প্রথম বন্দে মাতরম প্রকাশিত হয়, যেটা বিভিন্ন বক্তা বলেছেন। এরপর বঙ্কিমচন্দ্রের অনুরোধে তিনি এবং রবীন্দ্রনাথ, যার কাছে সঙ্গীতের তালিম নিতেন, সেই বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত সঙ্গীত সাধক যদু ভট্টকে অনুরোধ করলেন বন্দে মাতরম কবিতাটিতে সুর দেওয়ার জন্য। বন্দে মাতরম প্রথমে গান ছিল না, শুধু কবিতা ছিল। যদু ভট্ট সুর দিলেন। গানের রাগ ছিল মল্লার, তান কাওয়ালি। 1882 সালে আনন্দমঠ উপন্যাসের 10ম পরিচ্ছেদে বন্দে মাতরম সংযোজিত হয়। ওই বছর মে মাসে প্রকাশিত বালক পত্রিকা থেকে জানা যায় যদু ভট্টের সুরারোপিত বন্দে মাতরম গান
জনপ্রিয় হয়ে উঠছে। 1887 সালে ভারতী পত্রিকায় বলেন্দ্রনাথ ঠাকুর লিখলেন, বাঙালি তার নিজস্ব সুরে হৃদয়ের গান বন্দে মাতরম গাইতে গাইতে বিশ্বে বিজন কেতন ওড়াবেই। কংগ্রেস দল ও বন্দে মাতরম সঙ্গীত 1886 সাল থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। অনেকে বলছেন রবীন্দ্রনাথ প্রথম গেয়েছিলেন। রবীন্দ্রনাথ নিশ্চয়ই গেয়েছিলেন, 1896 সালেই গেয়েছিলেন, কিন্তু 1886 সালে দ্বিতীয় কংগ্রেস অধিবেশন কলকাতার টাউন হলে যখন হলো, তখন বন্দে মাতরম গানটি গেয়েছিলেন কবি বঙ্কিমচন্দ্রের বন্ধু, কবি এবং আইনজীবী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ইতিহাসটা আমরা ভুলে গেছি। এবং ওই অধিবেশনে রবীন্দ্রনাথও একটা গান গেয়েছিলেন, সেটি বন্দে মাতরম নয়, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। আনন্দমঠ উপন্যাস যখন বেরোলো, বন্দে মাতরম সঙ্গীতকে আরো বিস্তারিত করা হলো। প্রথমে ছিল 12টি লাইন, বন্দে মাতরম প্রথম লেখা হয় 12টি লাইন ছিল। তারপরে আরো 15টি লাইন সংযোজিত হয় আনন্দমঠ উপন্যাসে। সেই প্রেক্ষিতটা ভাবতে হবে যে আনন্দমঠ কোন প্রেক্ষিতে লেখা হয়েছিল এবং কেন বন্দে মাতরমকে আরো এটাকে বিস্তার করা হলো। 1770 সালে, ইংরেজি 1770, বাংলার 76-এর মন্বন্তর, বাংলার জনগণের 1/3 দুর্ভিক্ষের জন্য খেতে না পেয়ে অনাহারে মারা গেল। ভারতবর্ষের কোথাও এরকম ভয়ঙ্কর আকাল ঘটেনি। তখন কোম্পানি রুল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাচ্ছে। এই অবস্থায় 1 কোটির ওপর মানুষ যখন মরে গেলেন, তখন দিকে দিকে ছোটখাটো বিদ্রোহ শুরু হলো, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ ইত্যাদি। তখন বঙ্কিমচন্দ্র মালদাতে ডেপুটি ম্যাজিস্ট্রেট, 2 বছর বাদে তিনি যখন লিখছেন এই বন্দে মাতরম, তখন সন্ন্যাসী বিদ্রোহ ঘটেছে কোথায় কোথায়, রংপুরে, দিনাজপুরে, মালদাতে, বিহারের পূর্ণিয়াতে এবং বিভিন্ন বর্ধমানে ইত্যাদি জায়গায়। তার ভিত্তিতে উনি লিখলেন সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে আনন্দমঠ। আনন্দমঠ শুরু হচ্ছে পদচিহ্ন গ্রাম থেকে। এই পদচিহ্ন গ্রাম থেকে বঙ্কিমের যে সাহিত্য যাত্রা শুরু হলো আনন্দমঠে, সেটা শেষ হচ্ছে গিয়ে যখন বিসর্জন আসিয়া প্রতিষ্ঠাকে লইয়া গেল। এই যে সুদীর্ঘ পথযাত্রা, নানা চরিত্র, নানা ইতিহাস, নানা বর্ণনা, নানাভাবে বর্ণিত হয়েছে। আজকের যুগে দাঁড়িয়ে ভাবতে খারাপ লাগে, যেখানে অনেক জায়গা আছে যেখানে অনেকের মনঃপুত হয়নি। কিন্তু আজকে আমাদের ভাবতে হবে যে আমরা সেদিন ওই প্রেক্ষিতে বঙ্কিমচন্দ্র কিন্তু আনন্দমঠ তৈরি করেছিলেন এবং বন্দে মাতরমকেও বিস্তারিত করেছিলেন। অনেকে বন্দে মাতরমের গুরুত্ব অতটা বোঝেননি, কিন্তু বঙ্কিম তার মৃত্যুশয্যায় শুয়ে বঙ্কিম তার বড় মেয়েকে বলেছিলেন, একদিন দেখবে সারা দেশের হৃদয়ে বন্দে মাতরম আন্দোলিত হবে। 1894-এর 8ই এপ্রিল বঙ্কিম মারা যান, রেখে যান তার অমূল্য সাহিত্য কীর্তি আর বন্দে মাতরমের সঞ্জীবনী মন্ত্র। এরপর 1900 সালে সরলা দেবী চৌধুরানীর বই শতগান থেকে জানা যায় রবীন্দ্রনাথ 1885 সালেই বন্দে মাতরমের প্রথম 7 লাইনের সুর রচনা করেছিলেন। প্রথম সুরকার যদু ভট্ট, দ্বিতীয় সুরকার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের রচনা থেকে জানা যায়, যেটা সবাই বলছেন, যে 1896 সালে কলকাতার বিডন স্কোয়ারে কলকাতার কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, তিনি নিজে সুর দিয়ে ওই প্রথম যে 7টা লাইন উনি সুর দিয়েছিলেন, সেই 7 লাইন গেয়েছিলেন। এবং এই প্রসঙ্গে তিনি বলছেন পরে যে আমি যখন বন্দে মাতরম গাইছিলাম, তখন সারা দেহে বিদ্যুতের তরঙ্গ বয়ে যায়, এক গভীর অনুভূতিতে সমস্ত অস্তিত্ব আচ্ছন্ন হয়ে পড়ে।
ওই অধিবেশনের সভাপতি কে ছিলেন? রহিমাতুল্লাহ সায়নী, একজন মুসলমান। তিনি কিন্তু বাধা দেননি, ওই অধিবেশন ছেড়ে চলে যাননি। সুতরাং এই সুদীর্ঘ ইতিহাস বলতে গেলে এত অল্প সময়ে বলা সম্ভব না। এবার বন্দে মাতরম স্লোগান, এই যে আজকে বলছি আমরা সবাই যুগ যুগ ধরে বলছি বন্দে মাতরম বন্দে মাতরম নানাভাবে। প্রথম কখন কোথায় এটা উচ্চারিত হয়? কলকাতার খিদিরপুরে, তখন সবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। সেই খিদিরপুরে প্রতাপাদিত্য উৎসব হচ্ছে। সেই প্রতাপাদিত্য উৎসবে তিনি সভাপতিত্ব করছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা। সেইখানে প্রথম বন্দে মাতরম ধ্বনি ওঠে প্রেরণা মন্ত্র হিসেবে। তারপর আস্তে আস্তে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তৈরি হয় বন্দে মাতরম সমিতি, বন্দে মাতরম সোসাইটি। And who were the leaders of the Bande Mataram Society? Dr. R.G. Kar, Sir S.N. Banerjee, Rabindranath Tagore, and C.R. Das. Then another organization was set up, namely Bande Mataram Samiti, Bande Mataram Sampraday. এই বন্দে মাতরম সম্প্রদায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় জেলায় জেলায় সমস্ত জায়গায় প্রভাত ফেরি বার করে বন্দে মাতরম গানকে মানুষের মধ্যে প্রচার শুরু করেন। এইভাবে বন্দে মাতরম করে শুনলে অবাক লাগবে, এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বন্দে মাতরম নাম নিয়ে মেয়েদের চুরির কারখানা তৈরি হয়েছে। বন্দে মাতরম নাম দিয়ে দেশলাই কারখানা তৈরি হয়েছে। এবং এই দেশলাই কারখানা কে তৈরি করেছিলেন? একজন কংগ্রেসের নেতা রাসবিহারী ঘোষ। 1905 সালে বন্দে মাতরম গাইবার অপরাধে বরিশাল, রংপুর, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় জনতার উপর পুলিশ নির্যাতন শুরু করে। এমনকি বাড়ির দেওয়ালে বন্দে মাতরম লেখার অপরাধে বাড়ি পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়, নিষিদ্ধ করা হয় বন্দে মাতরমকে। বন্দে মাতরম ওয়াজ ব্যান্ড। কিন্তু এই 1905 সালে বেনারসের অধিবেশনে সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম সঙ্গীত গাইলেন। সেখানে সভাপতি কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। স্যার 1906 সালে বঙ্গভঙ্গ আন্দোলন যখন একটা বিরাট রূপ নিয়েছে, তখন বরিশালে বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির সম্মেলন হচ্ছে। সভাপতি কে? কুমিল্লার ব্যারিস্টার আব্দুল রসুল। এবং সেই 2 দিনের সম্মেলনকে প্রথম দিন তারা দেখলেন যে বন্দে মাতরম গাওয়া হচ্ছে, তখন এসে ওরা কি করলেন? স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে অ্যারেস্ট করলেন, জরিমানা করলেন। চিত্তরঞ্জন বলে একটি যুবককে লাঠির ঘায়ে মেরে তার চোখ নষ্ট করে দিলেন, লাঠিচার্জ হলো। 400 জন মহিলা প্রতিনিধি ছিল, তাদের উপর লাঠিচার্জ হলো। এবং দ্বিতীয় দিন, তারপরেও যখন দ্বিতীয় দিন অধিবেশন চলছে, সেখানে ঢুকে 144 ধারা জারি করে ওই সভাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই সময় অশ্বিনী কুমার দত্তের শিষ্য চারণ কবি মুকুন্দ দাস নতুন বন্দে মাতরম ধরলেন। যে বন্দে মাতরম তো নিষিদ্ধ হয়ে গেছে, ওটা তো গাওয়া যাবে না। তিনি নতুন গান ধরলেন, বন্দে মাতরম বলে নাচরে সকলে কৃপাণ লইয়া হাতে। এবং গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে যাত্রাপালার মধ্য দিয়ে বন্দে মাতরমের বাণী, দেশপ্রেমের বাণী তিনি ছড়িয়ে দিলেন। মুকুন্দ দাস, তাকে গ্রেপ্তার করা হলো। 3 বছরের জন্য দিল্লির জেলে নিয়ে এসে বন্দি করে রাখা হলো। তার বন্দি থাকাকালীন তার স্ত্রী মারা গেলেন, ফিরে গিয়েও তাকে দমিয়ে রাখা যায়নি। একইভাবে তিনি বন্দে মাতরম দেশপ্রেমের সাধনা চালিয়ে গেছিলেন। এই উজ্জ্বল ইতিহাসকে সেদিন অনেকেই গ্রহণ করেননি। আমাদের দেশের প্রথম জাতীয় পতাকার নাম বন্দে মাতরম পতাকা, এবং সেটা 1906 সালে 7ই আগস্ট পার্সিবাগান স্কোয়ার, কলকাতা, যার এখনকার নাম সাধনা সরকার উদ্যান, সেখানে তোলা হয়েছিল। পতাকাটা তৈরি করেছিলেন, ডিজাইন কে করেছিলেন? ডিজাইন সিস্টার নিবেদিতা। এবং বাগবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে উনি পতাকাটাকে সেলাই করিয়েছিলেন। সেটাই তোলা হয়েছিল 1906 সালে। এরপর ম্যাডাম কেমা, যেটা বললেন আমাদের মাননীয় গৃহমন্ত্রী,
1907 সালে 18 আগস্ট জার্মানির স্টুটগার্ডে যে পতাকা তোলেন তাতেও বন্দে মাতরম লেখা ছিল। ওই বছর ম্যাডাম কেমা বন্দে মাতরম নামে প্যাম্পলেট বার করেন। 1909 সালে প্যারিসে তিনি যে মাসিক পত্রিকা বের করেন তার নামও ছিল বন্দে মাতরম। 1914 সালে গদর পার্টির নেতা লালা হরদয়াল সুইজারল্যান্ডের জেনিভায় বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা শুরু করেন। স্বদেশী ও বয়কট আন্দোলনের সময় থেকে বন্দে মাতরম জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়। ভারতে বিপ্লববাদের মন্ত্র ছিল বন্দে মাতরম। স্যার, যখন ওই সময় নেহেরুজি তিনি ইংল্যান্ডে পড়াশোনা করতেন, মতিলাল নেহেরু তাকে চিঠি লিখছেন 1905 সালের 16 নভেম্বর যে ব্রিটিশ ভারতের ইতিহাসের এক চরম সন্ধিক্ষণ আমরা পার হয়ে চলেছি। এখন এলাহাবাদেও বন্দে মাতরম বলে একে অপরকে অভিবাদন জানায়। এই আন্দোলন যদি চলতে থাকে তুমি ফিরে এসে তোমার চেনা ভারতের পরিবর্তে এক নতুন ভারত দেখবে। স্যার, 1907 সালে 16 এপ্রিল শ্রী অরবিন্দ বন্দে মাতরম পত্রিকায় লিখলেন 32 বছর আগে বঙ্কিমচন্দ্র যখন ওই সঙ্গীত রচনা করেছিলেন তা অল্প লোকের নজরে এসেছিল, কিন্তু দীর্ঘদিনের ভ্রান্তির জড়তা থেকে সহসা জাগরণের চকিত মুহূর্তে দেশের মানুষ যখন সত্যের সন্ধানে দৃষ্টি প্রসারিত করলেন তখন সেই শুভক্ষণে ধ্বনিত হলো বন্দে মাতরম। সারা যাত্রাকে ইংরেজ ভেড়ার দল বানিয়ে রেখেছিল। সেই ভীরুতা, কাপুরুষতা, মূঢ়তা ও তামসিক অবস্থা থেকে একমাত্র বন্দে মাতরম ধ্বনি প্রাণে জাগালো এক নতুন আলো, সাহস ও বীর্য। স্যার, মহাত্মা গান্ধী 1924 সালে একবারই উনি সভাপতি হয়েছিলেন কংগ্রেস দলের। বেলগাঁও অধিবেশনে বক্তৃতা শেষে বললেন বন্দে মাতরম। একইভাবে বিঠল ভাই প্যাটেল 1931 সালে করাচি সম্মেলনে বক্তৃতার শেষে বললেন বন্দে মাতরম। সুতরাং 1905 সাল থেকে পরবর্তী সময় পর্যন্ত কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হতো। দামোদর পালুস্কার ভারতবর্ষের বিখ্যাত ক্লাসিক্যাল সিঙ্গার, তিনি 1915 সাল থেকে যতদিন জীবিত ছিলেন কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশনে বন্দে মাতরম গেয়েছেন, রেকর্ড করেছেন। বন্দে মাতরম কে? ভারত বিখ্যাত গায়িকা প্রথম একসঙ্গে দ্বৈত কণ্ঠে দিলীপ রায়ের সাথে MS শুভলক্ষ্মী। এই জিনিসগুলো বলতে হবে মানুষের, আজকের প্রজন্মকে বলতে হবে যে কি আবেগ, কোন আবেগে বন্দে মাতরম সারা দেশকে এইভাবে নিজেকে আকৃষ্ট করতে পেরেছিল। স্যার, তো বন্দে মাতরম যে প্রথম 7টি পংক্তি গাওয়া হতো তা নিয়ে কেউ কখনো আপত্তি করেনি, কিন্তু 1937 সালে মুসলিম লীগের নেতা জিন্না কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম বিরোধী কার্যকলাপের অভিযোগ তোলে। জিন্না যতদিন কংগ্রেসে ছিলেন কোনোদিন বন্দে মাতরম নিয়ে একটা আপত্তিও তোলেননি। হঠাৎ 1937 সালে কেন তুললেন? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইতিহাস ঘাঁটতে শুরু করলাম, তো দেখছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর পরে যখন 1936 এবং 37-এ ভারতের 11টা প্রদেশে নির্বাচন হলো প্রাদেশিক সরকার তৈরি করার জন্য, তখন সেই নির্বাচনে সর্বাধিক আসনে জয়লাভ করলো কংগ্রেস দল এবং তার মধ্যে 7টি রাজ্য, 11টির মধ্যে 7টি রাজ্য গেল কংগ্রেস দলের হাতে, বাকি রাজ্যগুলো গেল মুসলিম লীগের হাতে। এইবার জিন্না ভয় পেলেন, রিজার্ভ সিট ছিল মুসলিমদের জন্য আলাদা। এটা সত্ত্বেও উনি তখন ভাবলেন যে কংগ্রেস দলের মধ্যে যে কমিউনিস্ট দলের যে জনভিত্তি আছে সেটাকে দুর্বল করতে হবে। তার জন্য তিনি এই জিগির তুললেন যে বন্দে মাতরম। ওয়ার্কিং কমিটি কংগ্রেস দল ঠিক করেছে, উনি তো তখন মুসলিম লীগের, তুমি আলাদা রেজলিউশন নাও তোমার দলে। উনি বললেন না, বন্দে মাতরম রাখাই যাবে না। আর হিন্দু মহাসভা, RSS তারা বললেন পুরো বন্দে মাতরমটাই রাখতে হবে। অর্থাৎ যে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশের, যেটা
ওই 1905-এ বাংলার উপর প্রয়োগ করা হয়েছিল, আমরা রুখে দিয়েছিলাম। এবার সেটাকে নতুন করে নিয়ে আসা হলো, প্ল্যান 2 টু ডিভাইড অ্যান্ড রুল। সেই জন্যই পার্টিশনের বীজ এই 1937 সালে নতুন করে তৈরি হলো, যেখানে মুসলিম সাম্প্রদায়িকতা এবং হিন্দু সাম্প্রদায়িকতা একইভাবে মাথা চাড়া দিল। স্যার, বলা হচ্ছে বন্দে মাতরমে অঙ্গচ্ছেদ করা হয়েছে। জনগণমনের অঙ্গচ্ছেদ হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশে অঙ্গচ্ছেদ হয়েছে। ন্যাশনাল অ্যান্থেমের জনগণতে 6টা স্ট্যাঞ্জা, তার মধ্যে একটা স্ট্যাঞ্জা জাতীয় সঙ্গীত, 5টা স্ট্যাঞ্জা বাদ দেওয়া হয়েছে। কেউ আপত্তি করেনি, আপত্তি করে কিছু নেই। 52 সেকেন্ডে গাইতে হবে। পৃথিবীর কোনো দেশে 5 মিনিট ধরে গান হয় না জাতীয় সঙ্গীত। এটাই মূল কারণ ছিল। নেহেরু সেটা বারবার বলেছেন। ব্রিটিশ ন্যাশনাল অ্যান্থেম, আমেরিকান ন্যাশনাল অ্যান্থেম, রাশিয়ান ন্যাশনাল অ্যান্থেম, ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যান্থেম, জার্মান ন্যাশনাল অ্যান্থেম, সেটার মূল যা আছে তার থেকে মাত্র কোথাও একটা স্ট্যাঞ্জা, কোথাও 2টো স্ট্যাঞ্জা গাওয়া হয়। এটা অঙ্গচ্ছেদ কনসাসলি করা হয়েছে। তার কারণ ওই বললাম, সময়। 3 নম্বর, এখনো ডেনমার্ক এবং নিউজিল্যান্ডে 2টো আলাদা জাতীয় সঙ্গীত আছে। স্যার, কত সময় বাকি আছে? Only last. My last submission. আর বলছি না। স্যার, I always maintain the time, kindly. Try to conclude, yes. Yes, I am concluding. A poll was conducted online by BBC World Service. The survey was done in November 2002. The poll received over 150,000 votes for around 7,000 different songs from listeners in 155 countries, and the result was Vande Mataram came in second place. Vande Mataram second place. और उस वंदे मातरम को 150 साल के बाद भी उनको लेके हम एक तर्क छेड़ रहे हैं, उसको हम पोस्टमार्टम कर रहे हैं। ये बहुत दुख की बात है, ये नहीं होना चाहिए। वंदे मातरम को ऑनर किया जाए उस ढंग से, जिस ढंग से हमारे क्रांतिकारी अपना जान कुर्बान किया था। वंदे मातरम, वंदे मातरम।